ربي زدني علما. ربي زدني علما. আমরা আগে 300 ধারা থেকে আমরা একটু রিভিশন করব, তারপরে ইনশাআল্লাহ নতুন ধারা 4-5টা, বেশি না 4-5টা ধারা ইনশাআল্লাহ আলোচনা করব। ধারা 299। 299 ধারায় বলা আছে অপরাধজনক নরহত্যা, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। ধারা 300-তে খুন, 301 ধারায় যাকে খুন করব সে ব্যতীত অন্য ব্যক্তি খুন। 302 ধারায় খুনের শাস্তি। 303-এ বলা আছে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হওয়ার পর যদি আবার কোনো ব্যক্তি খুন করে তাহলে তার অপরাধের শাস্তি হবে 303। 304 ধারায় বলা আছে অপরাধজনক নরহত্যার শাস্তি। 304-এর কতে বলা আছে অবহেলা। 304-এর খতে গাড়ি দুর্ঘটনার মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে মেরে ফেলা হয় বা কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটে তাহলে শাস্তি 304-এর খ। 305 কোন শিশু, মাতাল অথবা অপ্রকৃতিস্থ অর্থাৎ পাগল কোনো ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় সহায়তা করেন তাহলে শাস্তি 305। 306 যে কোনো ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করেন। 307 খুনের চেষ্টার শাস্তি। 308 অপরাধজনক নরহত্যা চেষ্টার শাস্তি। 309 আপনি আত্মহত্যা করতে গেলেন, আত্মহত্যায় আপনি আত্মহত্যা করতে পারলেন না, আপনি না পারার জন্য অপরাধ হবে 309 ধারায়। 310 ঠক। 311 ঠকের শাস্তি। 312 থেকে 318 আপনার গর্ভপাত সংক্রান্ত অপরাধ। 312 ইচ্ছা সহকারে। 313 ইচ্ছা ব্যতীত। 314 যদি নারীর মৃত্যু ঘটে। 315 যদি গর্ভপাতে যদি বাধা সৃষ্টি করা হয়, বিঘ্ন সৃষ্টি করা হয়, গর্ভপাত যদি হতে না দেওয়া হয় বা এমন ভাবে গর্ভপাত করানো হয় যার ফলে মৃত্যু ঘটে বা বাচ্চা মৃত অবস্থায় গর্ভপাত হয় তাহলে সেক্ষেত্রে অপরাধ 315। 317-তে যদি 12 বছর কম বয়স্ক কোনো শিশুকে যদি পরিত্যাগ করা হয় বা বর্জন করা হয় তাহলে শাস্তি 317। 318-তে কোনো বাচ্চা যদি মারা যায় তাকে যদি গোপন ব্যবস্থার মাধ্যমে যদি জন্ম গোপন করার চেষ্টা করা হয় তাহলে শাস্তি 318। 319 আঘাত। 320 গুরুতর আঘাত। 321 322 সাধারণ আঘাতের স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাতের সংজ্ঞা, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের সংজ্ঞা। 323 324 স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাতদানের শাস্তি আর অস্ত্রসহ স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাতদানের শাস্তি, মারাত্মক অস্ত্রসহ। 323 324 325 এবং 326-এ বলা আছে গুরুতর যদি আঘাত করা হয়, একটা হলো স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতদানের শাস্তি, আর 326-এ বলা আছে মারাত্মক অস্ত্র সহকারে যদি গুরুতর আঘাত দান করা হয় তাহলে সেক্ষেত্রে শাস্তি 326। 326-এর ক মুখমণ্ডল অথবা মস্তক অথবা দুটি চোখ যদি নষ্ট করা হয় বা উপড়ে ফেলা হয় অথবা কোনো পদার্থ দ্বারা যদি কি করা হয় নষ্ট করা হয় তাহলে শাস্তি 326-এর ক। 328 মলমপটি। 330 331 পুলিশ অফিসার অথবা রাজস্ব কর্মকর্তা কর্তৃক অপরাধ। এই অপরাধটা সাধারণত পুলিশ অফিসার কর্তৃক বেশি হয়ে থাকে এবং রাজস্ব কর্মকর্তা অর্থাৎ রাজস্ব যারা আদায় করেন সেই সকল অফিসার কর্তৃক এই অপরাধ 330 এবং 331 ধারার অপরাধটা বেশি হয়ে থাকে। 332 333 জনসাধারণ যদি সরকারি কর্মচারীকে যদি সাধারণ আঘাত দান করে তাহলে শাস্তি 332। 333-এ বলা আছে যদি গুরুতর আঘাত দান করে তাহলে শাস্তি 333। 334 335 উত্তেজনাপূর্ণ ভাবে যদি সাধারণ আঘাত দান করা হয় আর যদি গুরুতর আঘাত দান করা হয় তাহলে 335। 338-এর ক যদি কোনো ব্যক্তি কোনো অস্ত্র চালানোর মাধ্যমে বা কোনো গাড়ি চালানোর মাধ্যমে কোনো মোটরযান চালানোর মাধ্যমে যদি অপর কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত দান করে তাহলে শাস্তি 338-এর ক। 339 339-এ বলা হয়েছে অবৈধ বাধাদান। 340 অবৈধ অবরোধ। 341 অবৈধ বাধাদানের শাস্তি। 342 1 থেকে 2 দিন। 343 মনে রাখবেন 342 2 দিন। 343 3 থেকে 9 দিন। 344 10 দিন বা 10-এর অধিক তত দিন। 346-এ বলা হয়েছে গোপনে যদি অবৈধ অবরোধ করে রাখা হয় তাহলে শাস্তি 346। 349 বল প্রয়োগ। 350 অপরাধমূলক বল প্রয়োগ। 351 আক্রমণ। 352 অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি 352। 353-তে বলা হয়েছে সরকারি কর্মচারীকে যদি অপরাধমূলক বল প্রয়োগ করা হয় অথবা আক্রমণ করা হয় তাহলে শাস্তি 353। 354-তে বলা হয়েছে কোন নারীর শালীনতা নষ্ট করার জন্য যদি আক্রমণ করা হয় অথবা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় তাহলে শাস্তি 354। 356-তে বলা হয়েছে কোন
আহ, বাহিত কোনো বস্তু চুরি করার উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয় অথবা বল প্রয়োগ করা হয় তাহলে শাস্তি 356। ধারা 356। ধারা 359, 359 ধারায় বলা হয়েছে মনুষ্য হরণ 360, বাংলাদেশ হতে 361, অভিভাবকের নিকট হতে 362। মনুষ্য হরণের 362 হলো অপহরণ। 363 অপহরণ অথবা মনুষ্য হরণের শাস্তি 364 ধারায় বলা হয়েছে খুন করার উদ্দেশ্য যদি অপহরণ করা হয় অথবা মনুষ্য হরণ করা হয় তাহলে শাস্তি 364। 364 কতে বলা হয়েছে 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে যদি মনুষ্যহরণ করা হয় অথবা অপহরণ করা হয় তাহলে শাস্তি 364 ক। 369, 369 বলা হয়েছে দেহবরণ চুরি করার উদ্দেশ্যে যদি কোনো শিশুকে যদি অপহরণ করা হয় অথবা যদি কোনো শিশুকে হরণ করা হয় তাহলে শাস্তি 369। 372 বলা হয়েছে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে যদি কোনো শিশুকে কোনো পতিতালয় বা কোনো খারাপ জায়গায় যদি কি করা হস্তান্তর করা হয়, রেখে আসা হয়, বিক্রি করা হয় বা সেখান থেকে ক্রয় করা হয় বা হস্তান্তর করা হয় বা কোনো দালালের নিকট যদি রাখা হয় তাহলে শাস্তি 372। 375 ধর্ষণ, 376 ধর্ষণের শাস্তি। আসলে ধর্ষণের শাস্তিটা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন 2003 ও সংশোধন 2020 অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন 9 ধারা অনুযায়ী ধর্ষণের শাস্তির কথা উল্লেখ করা আছে এবং নারী শিশু আইন অনুযায়ী কি হবে, ধর্ষকের শাস্তি প্রদান করা যাবে। ধারা 9। ধারা 377। ধারা 377 ব্যতিক্রম যে অপরাধগুলা, অস্বাভাবিক অপরাধ সমূহ, অস্বাভাবিক অপরাধ। 378 চুরি, 379 চুরির শাস্তি, 380 বাসগৃহ। বাসগৃহ বলতে যে কোনো ঘর, যে কোনো দালান, যে কোনো তাঁবু যেখানে মানুষ বসবাস করে, এক কথায় মানুষ যে স্থান বসবাসের স্থান হিসেবে ব্যবহার করে বা যে জায়গাটা, যে কক্ষটা, যে স্থানটা বা যে দালান বা যে 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 কোনো জিনিস বা তাঁবু বা জাহাজ, যে কোনো জিনিস হোক, মানুষ যেখানে বসবাস করে সেই স্থানটাই কি হবে, বাসগৃহ হবে অথবা গৃহ হিসেবে পরিচিত হবে। এছাড়া যেখানে মালামাল সংরক্ষণ করা হয় এরূপ কোন স্থান থেকে যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে তার শাস্তি 380। 381 বলা হয়েছে কেরানি কর্তৃক অথবা ভৃত্য বা চাকর কর্তৃক চুরি, 381। 382 ধারায় বলা হয়েছে মারাত্মক অস্ত্র সহকারে যদি আপনি চুরি করার যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে শাস্তি 382। 383 বলপূর্বক সম্পত্তি গ্রহণ। 384-তে শাস্তি। 385-তে বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে যদি আপনি ভয়ভীতি প্রদর্শন করেন তাহলে শাস্তি 385। 386-তে মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখে যদি আপনি বলপূর্বক গ্রহণ করেন তাহলে শাস্তি 386। 387 বলপূর্বক গ্রহণ করার উদ্দেশ্যে যদি আপনি ভয়ভীতি দেখান বা মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখান তাহলে শাস্তি 387। এখানে আপনি এখনো গ্রহণ করেন নাই। 388 ধারায় বলা হয়েছে আপনি অপর কোনো ব্যক্তিকে এমন কোনো মামলার বা এমন কোনো অভিযোগের ভয়ভীতি প্রদর্শন করবেন যে অভিযোগের ভিত্তিতে মনে করেন যে কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এমন কোনো অপরাধের বা অভিযোগের বা কোনো মামলার ভয় দেখে যদি কোনো অবৈধ সম্পদ, কোনো যদি সম্পদ যদি আপনি গ্রহণ করেন তাহলে শাস্তি 388। আর গ্রহণ করার উদ্দেশ্যে যদি এরূপ ভীতি প্রদর্শন করেন তাহলে শাস্তি 389। 390 দস্যুতা, 391 ডাকাতি, 392 দস্যুতার শাস্তি, 393 উদ্যোগ গ্রহণ, 394 দস্যুতার কালে যদি স্বেচ্ছাকৃতভাবে কাউকে আঘাত দান করেন তাহলে শাস্তি 394। 395-তে বলা হয়েছে ডাকাতির শাস্তি, 396 খুন সহ ডাকাতি, 397 বা মৃত্যু বা গুরুতর জখমের উদ্যোগ সহকারে যদি আপনি ডাকাতি বা দস্যুতা করার চেষ্টা করেন তাহলে শাস্তি 397। 398 মারাত্মক অস্ত্র সহ, 399 ডাকাতি অনুষ্ঠান করার জন্য যদি আপনি চেষ্টা করেন বা উদ্যোগ গ্রহণ করেন বা প্রস্তুতি নেন তাহলে শাস্তি 399। 400 দ্বারা ডাকাতের সদস্য হওয়া, 401 চোরের সদস্য হওয়া অথবা দস্যুতার সদস্য হওয়া, 402 ডাকাতের উদ্দেশ্যে সমবেত হওয়া, 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, 404 কোন মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎকরণ, 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, যেখানে বিশ্বাস থাকে মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, বন্ধু বান্ধব, পরিচিত লোকজন আপনাকে, একজন মানুষ বিশ্বাস করে বা আমি আপনাকে বিশ্বাস করি, এই যে বিশ্বাস, এই বিশ্বাসে যদি আপনি ভঙ্গ করেন বা বিশ্বাস, যে আমি যে আপনাকে বিশ্বাস করি এই বিশ্বাসটা যদি আপনি নষ্ট করেন তাহলে আপনার কি হবে, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে। ধারা 405, 406 শাস্তি। 407-এ বলা হয়েছে বাহক ঘাটোয়াল কর্তৃক অপরাধ। 408-এ বলা হয়েছে কেরানি চাকর কর্তৃক অপরাধ। 409-এ বলা হয়েছে ব্যাংকার, বণিক, প্রতিনিধি এই সকল ব্যক্তি কর্তৃক অপরাধ, বিশ্বাস ভঙ্গের অপরাধ। ধারা 410
410-এ বলা হয়েছে চোরাই মাল। চোরাই মাল হবে 5 ধরনের মালামাল। এখানে চুরি করা মাল, বলপূর্বক গ্রহণ করার মাল, দস্যুতার মাল, সেই সাথে অসাধুভাবে আত্মসাৎকরণ এই সকল মাল। আবার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ যে করা হবে, বিশ্বাসভঙ্গ করার ফলে যে মালামাল অপহৃত করা হবে সেই মালামাল কি হবে, চোরাই মাল হিসেবে গণ্য হবে। ধারা 410। 411-তে অসাধুভাবে যদি কোনো ব্যক্তি এই চোরাই মাল গ্রহণ করে তাহলে তার শাস্তি 411। 412-তে বলা হয়েছে ডাকাতির মালামাল যদি কোনো ব্যক্তি অসাধুভাবে গ্রহণ করে তার শাস্তি 412। 413-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি চোরাই মাল ক্রয় এবং বিক্রয় করে তার শাস্তি 413। 414-তে বলা হয়েছে চোরাই মাল যদি কোনো ব্যক্তি আপনার হস্তান্তর করে অথবা নষ্ট করে বা গোপন করে, গোপনের ক্ষেত্রে যদি সহায়তা করে তাহলে সহায়তার শাস্তি 414। 415-তে প্রতারণার সংজ্ঞা, 416-তে অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করার সংজ্ঞা, 417 প্রতারণার শাস্তি, 419 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করার শাস্তি। গুরুত্বপূর্ণ ধারা 420। 420 420-এ বলা হয়েছে মূল্যবান কোনো জামানত, মূল্যবান কোনো বস্তু বা অর্থ আপনি যদি গ্রহণ করেন, গ্রহণ করার পর যদি সেটা দিতে গড়িমসি করেন বা আপনি যদি দিতে না চান তাহলে যে অপরাধটা হবে সেই অপরাধের শাস্তি 420। 425-এ অনিষ্ট, 426-এ অনিষ্ট শাস্তি, 427-এ বলা হয়েছে 50 টাকা থেকে 99 টাকা পর্যন্ত। 50 টাকা থেকে তদূর্ধ্ব, তদূর্ধ্ব এখানে 50 টাকা থেকে 99 পর্যন্ত হবে, কারণ 100 টাকা থেকে আবার তদূর্ধ্ব একটা অপরাধ আছে 435 ধারায়। সেক্ষেত্রে 427 ধারার যে অপরাধ সেটা হবে 55 টাকা থেকে 99 টাকা পর্যন্ত। 55 টাকা থেকে 99 টাকা পর্যন্ত যদি কোনো ব্যক্তি অনিষ্ট সাধন করে তাহলে তার শাস্তি হবে 427। 428-এ বলা হয়েছে 10 টাকা সমমূল্যের কোনো প্রাণী বা জন্তু যদি হত্যা করে অথবা বিকলাঙ্গ করে তাহলে তার শাস্তি হবে 428। 429-এ বলা হয়েছে 50 টাকা সমমূল্যের কোনো প্রাণী যদি কেউ হত্যা করে অথবা যদি বিকলাঙ্গ করে তাহলে তার শাস্তি হবে 429। আর 435 ধারায় বলা হয়েছে 100 টাকা মূল্যের অথবা তদূর্ধ্ব মূল্যের অথবা 10 টাকা মূল্যের কোনো ফসলি জমির বা কোনো জমির ফসল যদি কি অনিষ্ট করে অথবা এই অনিষ্ট যদি অগ্নিকাণ্ড অথবা অন্য কোনো বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে যদি ক্ষতি করা হয় তাহলে শাস্তি হবে 435। ধারা 435-এর পর কত আছে, 461। ধারা 441। ধারা 441-এ বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশ শাস্তি। ধারা 447। ধারা 442 অনধিকার গৃহপ্রবেশ শাস্তি। ধারা 448। ধারা 443 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। ধারা 443। ধারা 444 রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। ধারা 445 অপথে গৃহপ্রবেশ। ধারা 443। ধারা 445 শাস্তি। ধারা 449। ধারা 449। 49 না 450? ধারা 450। ধারা 444 আর ধারা 446 রাত্রিবেলায় সংগোপনে অনধিকার প্রবেশ আর রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ শাস্তি। ধারা 451। ধারা 451। একটু মনে হয় 19-20 হলো। ধারা 448 অনধিকার গৃহপ্রবেশের শাস্তি, অর্থাৎ 442 ধারার যে অপরাধ সে অপরাধের শাস্তি 449। 448 ধারায় বলা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি অনধিকার গৃহপ্রবেশ করে তাহলে তার শাস্তি 449। 450-এ বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি অনধিকার গৃহপ্রবেশ করে তাহলে তার শাস্তি 450। 451-তে বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি অনধিকার গৃহপ্রবেশ করে তাহলে তার শাস্তি 451। আর 453 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 443 এবং 445 ধারার অপরাধ করার যদি চেষ্টা করে তাহলে তার শাস্তি 453। ধারা 457। 457-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 444 এবং 446
জোড়ায় জোড়ায় 444 এবং 446, অর্থাৎ রাত্রিবেলায় অনধিকার গৃহপ্রবেশ, আর রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, এবং 446 ধারায় বলা হয়েছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার শাস্তি হবে 456। 456। 461 ধারা। 461 ধারায় বলা হয়েছে যদি কোনো বদ্ধ যদি কোনো ব্যক্তি কোনো বদ্ধ পাত্র যদি ভেঙে ফেলে, অসাধুভাবে যদি ভেঙে ফেলে, অপর কোনো ব্যক্তি যদি ক্ষতি সাধন করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 461। 462 ধারায় বলা হয়েছে যদি ওই বদ্ধ পাত্রের কি হয়, সে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি হয় বা তার অধিকারে যদি কেউ রাখে বা তার সংরক্ষণে যদি কোনো ব্যক্তি রাখে, সে দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি ওই বদ্ধ পাত্র যদি ভেঙে ফেলে বা উন্মুক্ত করে তাহলে তার শাস্তি হবে 462। 463 ধারায় জালিয়াতি। 464 ধারায় জাল দলিল প্রস্তুতকরণ বা নকল দলিল প্রস্তুতকরণের সংজ্ঞা। ধারা 465-তে জালিয়াতির শাস্তি। ধারা 465। ধারা 493, আজকের নতুন পড়া ধারা 493। বিসমিল্লাহির রহমানির রহিম। 493 ধারায় বলা আছে প্রতারণামূলকভাবে প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে কোনো ব্যক্তি কর্তৃক স্বামী স্ত্রী রূপে সহবাস। মোট কথা, আপনি আমি কি স্বামী স্ত্রী না, কিন্তু স্বামী স্ত্রী রূপে যদি আমি বিশ্বাস আপনার ভেতরে জন্মায় যদি আপনার সাথে যদি সহবাস করি, সেটাই হবে কি প্রতারণামূলক ভাবে সহবাস। প্রতারণামূলক ভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে, আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে যদি কি করা হয়, আপনার স্বামী স্ত্রী রূপে যদি সহবাস করা হয়, তাহলে সেটা কি হবে 493 ধারার অপরাধ। ধারা 493। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিবাহিত না হয়ে কোনো নারীর সাথে সহবাস করে বা যৌন সঙ্গম করে এবং সে উক্ত নারীকে বিশ্বাস জন্মায় তারা আইনানুগ ভাবে বিবাহিত, তাহলে সে যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবে। ধারা 493। এই অপরাধটা সাধারণত কোন ক্ষেত্রে হয়? এই 493 ধারার অপরাধ সাধারণত বেশি আমাদের সমাজে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হয়। দুইজন এত গভীর ভালোবাসা থাকে, এত আত্মবিশ্বাস থাকে, এত বিশ্বাস থাকে একজন আরেকজনের প্রতি, দুইজন দুইজনকে স্বামী স্ত্রী হিসেবে বিশ্বাস করে কি করে যৌন সহবাস করে বা যৌন সঙ্গম করে, কিন্তু দুইজন একজনও কি বিবাহ করে নাই। বিবাহ না করে যদি একজন আরেকজনকে যদি বিশ্বাস জন্মায় যে হ্যাঁ আমরা দুজন স্বামী স্ত্রী, এখন স্বামী স্ত্রীর রূপে যদি তারা দুইজন যৌন সহবাস করে বা যৌন সঙ্গম করে, এই যৌন সঙ্গম করার তখন অপরাধ হয় না। অপরাধটা তখন হয় যখন তাদের ভিতরে দেখা যায় মনোমালিন্য হয়, তাদের ভিতরে কথাবার্তায় পড়ে না, চালচলনে পড়ে না, তখন দেখা যায় এই 493 দ্বারা কি হয়, মামলা হয়। 493। এছাড়া মেয়ের বয়স যদি কম হয়, 18 বছরের কম হয়, আর অনেক ধরনের কথা আছে। অনেক সময় দেখা যায় যে ধর্ষণের মামলাও কি করা হয়, ধর্ষণের মামলাও করে দেওয়া হয়। নারী শিশু নির্যাতন আইনের 9 ধারায় কি হয়, মামলা হয়ে যায়। এছাড়া যদি দেখা যায় যে আবার এই ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো মেয়েকে যদি ফুসলায় ফাসলায় যদি বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে মনে করেন যে আবার অপহরণের মামলাও হতে পারে। তাহলে 493 ধারায় বলা হয়েছে প্রতারণামূলকভাবে প্রতারণামূলকভাবে আইনানুগ বিশ্বাস আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে, অর্থাৎ একজন আরেকজনকে, অর্থাৎ অবশ্যই একজন আরেকজনকে কি করতে হবে, প্ররোচিত করতে হবে, অর্থাৎ একজন আরেকজনকে বোঝাইতে হবে। অপরাধমূলক প্রতারণামূলক ভাবে কি করতে হবে, একজন আরেকজনকে বুঝাইবে যে আমরা দুজন স্বামী স্ত্রী বা আমরা দুজন কি বিয়ে করব, ভবিষ্যতে বিয়ে করব, এখন আমরা যৌন সহবাস করব বা আমরা যৌন সঙ্গম করব, কোনো সমস্যা নাই,
2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর তোমাকে আমি বিয়ে করব, বা আমি তোমাকে এখনই বিয়ে করতেছি, বা 2 দিন পরে বিয়ে করব, এই একটা বিশ্বাস জন্মায় যদি কোনো ব্যক্তি বিবাহিত না হয়ে অপর কোনো নারীর সহিত যদি কি করে, যৌন সঙ্গম করে অথবা যৌন সহবাস করে, তাহলে ওই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবে ধারা 493। ধারা 493, কত ধারা? 493 ধারা, দণ্ডবিধি 493। যদি কোনো ব্যক্তি অপর কোন নারীকে কি করে, প্রতারণামূলক ভাবে আইনানুগ বিবাহের বিশ্বাস ঘটিয়ে প্ররোচনার মাধ্যমে যদি তার সাথে যৌন সঙ্গম করে বা যৌন সহবাস করে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। কত ধারায়? 493 ধারায়। ওই ব্যক্তি যখন অপরাধী হবে তখন তিনি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা 493। ধারা 493। 493 ধারা কি বোঝা গেল, না কোনো সমস্যা আছে বলেন? বুঝে গেছে স্যার। প্রেমিকাকে বুঝাইতেছি 2 দিন, 4 দিন, 5 দিন পরে সম্পর্ক 1, 2, 3, 4 বছর হয়ে গেছে, ঠিক আছে। মনে করেন একটা ঘনিষ্ঠতা চলে আসছে, এই মুহূর্তে এখন ছেলে মেয়েকে বলতেছে বা প্রেমিক প্রেমিকাকে বলতেছে যে আমি তোমাকে 2 দিন পর বিয়ে করব, বা আমি তোমাকে বিয়ে করব, বা আমরা মনে করো বিয়ে করছি, এখন আমরা যৌন সহবাস করতে পারি, বা আমরা যৌন সঙ্গম করতে পারি, বা আমাদের যে চাহিদা আছে চাহিদা আমরা পূরণ করতে পারি, সেই সুবাদে বা যে কোনো প্ররোচনায় বা যে কোনো বিশ্বাসে যদি ওই নারীকে যদি সে বিশ্বাস জন্মাইতে পারে যে আমি বিয়ে করব, বা আমি বিয়ে তোমাকে করছি, আমরা স্বামী স্ত্রী, এই বিশ্বাস জন্মায়া যদি ওই কোন নারী স্ত্রী যদি কি করে, নারী আর পুরুষ যদি যৌন সহবাস করে বা যৌন সঙ্গম করে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। কোন ব্যক্তি? ওই পুরুষটা অবশ্যই অপরাধী হবে। কোন ধারায় অপরাধী হবে? ধারা 493। ধারা 493 যখন অপরাধী হবে তখন তিনি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা 493। এখানে শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড, এছাড়া অর্থদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারে। ধারা 493। ধারা 494, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ। ধারা 494, এটা সচরাচর হয়, এটা সচরাচর সবসময়ই হয়ে থাকে। 494 ধারার যে অপরাধ, আপনার স্ত্রী বেঁচে আছে বা আপনার স্বামী বেঁচে আছে, স্বামী স্ত্রীর জীবদ্দশায় যদি কোনো ব্যক্তি বা কোনো নারী যদি কি করেন, আপনি বিবাহ করেন, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। এখানে এক্ষেত্রে স্বামীর অথবা নারীর বিবাহের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না। স্বামী যদি বেঁচে থাকে সেক্ষেত্রে নারী বিবাহই করতে পারবে না, বা যদি ডিভোর্স না হয় বা স্বামীর সাথে যদি সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে সে বাইরে কি করতে পারবে না, বিবাহ করতে পারবে না। কিন্তু পুরুষ মানুষ বিবাহ করতে পারে। ইসলামে যেমন 4টা বিয়ার বিধান আছে সেখানে করতে পারে, কিন্তু আপনাকে বিয়ে করতে গেলে মুসলিম যে আইন আছে সেই আইন অনুযায়ী, বা বর্তমানে বাংলাদেশে বলবৎ যে সকল আইন আছে সেই সকল আইন অনুযায়ী কি করতে হবে, আপনার স্ত্রীর অনুমতি নিতে হবে। আপনার স্ত্রীর অনুমতি শুধু মৌখিক অনুমতি না, সেটা প্রয়োজন পড়লে লিখিত অনুমতি নিতে হবে। লিখিত অনুমতি নিয়ে বিয়ে করতে হবে, তাহলে কোনো ঝামেলা নাই। আর যদি আমাদের মতো সরকারি কর্মচারী হয়, আজকে বিয়ে করবে, কালকে ঠুস করে একটা মামলা ঠুকিয়ে দেবে, তারপরে মনে করেন কোর্টে ঘুরতে ঘুরতে জীবন শেষ। তো ধারা 494, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করেন। জীবদ্দশায় বলতে জীবিত আছে, জীবিত আছে স্বামী বা স্ত্রী উভয়ই জীবিত আছে, এই জীবিত থাকা অবস্থায় যদি পুনরায় বিবাহকরণ করে তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। যে ব্যক্তি স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় বিয়ে করে, যে ক্ষেত্রে স্বামী বা স্ত্রী জীবিত অবস্থায় অনুষ্ঠিত হওয়ার কারণে উক্ত বিবাহ বাতিল বলে গণ্য হয়। অর্থাৎ যদি স্ত্রীর অনুমতি না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই কি হবে, ওইটা আপনার মুসলিম আপনার ইসলামের দৃষ্টিতে সেটা অনুমতি নেওয়া প্রয়োজন। যদি অনুমতি নাও নেয় মনে হয় বিবাহ হবে, কিন্তু বলা আছে যদি স্ত্রী আইনে বলা আছে যে ব্যক্তি স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় বিয়ে করে, যে ব্যক্তি স্বামী অথবা স্ত্রীর জীবদ্দশায় বিয়ে করে, যে ক্ষেত্রে স্বামী বা স্ত্রী উভয়ই জীবিত আছে বা জীবিত অবস্থায় আছে, জীবিত থাকার কারণে উক্ত বিবাহ বাতিল বলে গণ্য হয়। কি হয়? উক্ত বিবাহ অটো বাতিল বলে গণ্য হয়। তাহলে তিনি কি হবেন? যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবেন। স্বামী বা স্ত্রীর সহিত যে ব্যক্তি বিবাহ যথাযথ এখতিয়ার সম্পন্ন কোনো আদালত কর্তৃক বাতিল ঘোষিত হয়েছে,
সেই ব্যক্তির প্রতি এই ধারা প্রযোজ্য হবে না। ধারা 494। অর্থাৎ নোট, কোন ব্যক্তিকে দোষী বলে সাব্যস্ত করা যাবে যদি দ্বিতীয় বিবাহটি বাতিল বলে গণ্য হয়। অর্থাৎ দ্বিতীয় বিবাহ যদি আপনার বাতিল বলে যদি গণ্য না হয়, সেক্ষেত্রে কি করা যাবে না? ওই ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করা যাবে না। ধারা 494। অর্থাৎ স্বামী স্ত্রী যদি জীবদ্দশায় থাকে, স্বামী স্ত্রী যদি দুজনে বেঁচে থাকে, সংসারে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবে না ওই ব্যক্তি বা ওই পুরুষ বা ওই নারী কি করতে পারে না, কোনো অন্য কোনো বিবাহ আবদ্ধ হতে পারবে না। যদি আবদ্ধ হয় তাহলে তাদের বিয়েটি কি হবে? অবশ্যই বাতিল বলে গণ্য হবে, বা তাদের বিয়ে বাতিল হয়ে যাবে। যখন তাদের বিয়ে বাতিল হবে, তখন যে বিয়ে করবে সে অবশ্যই অপরাধী হবে, এবং অপরাধী হওয়ার কারণে সেই ব্যক্তি কি হবেন? শাস্তি ভোগ করবেন। ধারা 494। তাহলে 493 ধারায় বলা হয়েছে, মোটামুটি আমরা উদাহরণের জন্য বলতে পারি বা মনে রাখার জন্য বলতে পারি, প্রেমিক প্রেমিকার অপরাধ। অর্থাৎ দুজন দুজনের ভিতরে যদি বিশ্বাস জন্মায় যদি কি করে? প্রতারণা করার উদ্দেশ্যে যদি দুইজন দুজনকে যদি বিশ্বাস জন্মায় যদি আপনার যৌন সঙ্গম করে বা যৌন সহবাস করে, সেক্ষেত্রে কি হবে? অবশ্যই অপরাধী হবে। ধারা 493। আর ধারা 494 তে বলা হয়েছে, স্বামী স্ত্রী দুইজনেই জীবিত আছে, এই অবস্থায় বিয়ে করা ঠিক হবে না। যদি বিয়ে করে তাহলে সেই বিয়ে কি হবে? আদালতে যদি বাতিল হয় তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। ধারা 494। দেখেন, 494। ধারা 497। ধারা 497। 497 ধারাটা আবার গুরুত্বপূর্ণ। ব্যভিচার। ব্যভিচার 497। যদি কোনো ব্যক্তি অপর কোনো লোকের স্ত্রীর সাথে উক্ত স্বামীর সম্মতি বা সমর্থন ব্যতীত যৌন সঙ্গম করে, যাতে স্ত্রী লোকটির সম্মতি ছিল, তাকে ব্যভিচার বলে। অর্থাৎ এক কথায় পরকীয়া। এক কথায় পরকীয়া। মনে করেন খ নামক একজন ব্যক্তির স্ত্রীর সাথে কি করে? যৌন সঙ্গম করে, যেখানে খ নামক ব্যক্তির সম্মতিও ছিল না বা সমর্থনও ছিল না। আসলে কি কোনো ব্যক্তি সম্মতি দেবে বা সমর্থন দেবে যে তুমি আমার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করো বা যৌন সহবাস করো? এটা কখনোই, মানে এটা কল্পনাতেও নিয়ে আসা যাবে না যে কোনো ব্যক্তি এই সম্মতি দেবে। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির স্ত্রীর সম্মতি আছে, মনে করেন যে একজন মানুষ অপর একজন নারীর সাথে, মানে অপর কোনো ব্যক্তির বউয়ের সাথে কি পরকীয়া সম্পর্ক করতেছে, পরকীয়া সম্পর্ক আছে, এগুলা সম্পর্ক তো এখন সমাজে অহরহ। এই যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলাই কি স্বামীর কোনো আপনার সমর্থন থাকে না। আসলে স্বামীর সমর্থন থাকার কথাও না। যে কোনো ব্যক্তি হোক, যে ব্যক্তি হোক, সে যদি মাথা নষ্ট হয় বা মাথা খারাপ হয়, যদি পাগলা যদি হয়, সেও এই বিষয়ে সমর্থন দেবে না। কারণ এই বিষয়ে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না। যেহেতু সমর্থন দেবে না বা সম্মতি দেবে না, এই সম্মতি স্বামীর নাই, কিন্তু স্ত্রীর থাকতে হবে। কার থাকতে হবে? স্ত্রীর থাকতে হবে। ওই লোকটির স্ত্রীর সম্মতি সহকারে যদি অপর কোনো ব্যক্তি যৌন সঙ্গম করে, তাহলে অবশ্যই কি হবে? সেটা ব্যভিচার হিসেবে গণ্য হবে। ধারা 497। ধারা 497। আর যদি কোনো ব্যক্তি এই ব্যভিচার সংক্রান্ত যদি অপরাধ করে, তাহলে সেই ব্যক্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা যে কোনো প্রকার অন্য যে কোনো প্রকার দণ্ডে দণ্ডনীয় হবে, অথবা কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। ধারা 497। ব্যভিচার হতে গেলে একটা জিনিস মনে রাখবেন, ব্যভিচার সংক্রান্ত যে অপরাধ, এই অপরাধটা হতে গেলে অবশ্যই যে স্ত্রী লোকটি থাকবে বা যে নারীটি থাকবে, সেই নারীর অবশ্যই সহায়তা থাকবে, অবশ্যই তার সম্মতি থাকবে। তার সম্মতি ছাড়া বা তার সহায়তা ছাড়া কি এই যৌন সঙ্গম করা সম্ভব না বা এই ব্যভিচার করা সম্ভব না। কারণ যদি খ নামক একজন ব্যক্তির যদি স্ত্রীর সম্মতি না থাকে, সেই ক্ষেত্রে যদি যৌন সঙ্গম করে, তাহলে সেটা অবশ্যই ধর্ষণ হবে। কারণ ইচ্ছা ব্যতীত ইচ্ছা ব্যতীত সম্মতি ব্যতীত জোরপূর্বক, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? পূর্বক যৌন সঙ্গম করতে হবে। কথা বুঝতে পারছেন? কথা বোঝা যায়? আর ব্যভিচারের ক্ষেত্রে অবশ্যই নারীর সম্মতি থাকতে হবে। নারীর সম্মতি থাকতে হবে। নারীটি অবশ্যই বিবাহিত হতে হবে। নারীটি কোনো একজন পুরুষের স্ত্রী হতে হবে বা অর্ধাঙ্গিনী হতে হবে। অর্ধাঙ্গিনী হয়ে যদি সে সম্মতি দেয়, তাহলে অন্য কোনো পুরুষের
সাথে যদি ওই স্ত্রী সম্মতি সহকারে যদি কি করে যৌনসঙ্গম করে ওই পুরুষ লোকটির সম্মতি বা সমর্থন ব্যতীত, সেক্ষেত্রে অবশ্যই ওই লোকটি ব্যভিচার করেছে বলে গণ্য হবে। এক্ষেত্রে অবশ্যই পুরুষ লোকটির সাজা হবে, কিন্তু নারীর কোনো অপরাধ হবে না বা নারীর কোনো দণ্ড হবে না। অর্থাৎ আইনে এখানে বলা আছে স্ত্রী লোকটি দুষ্কর্মের সহায়তাকারিণী হিসেবে দণ্ডার্হ হবে না, অর্থাৎ কোনো অপরাধ হবে না। তো 497 ধারায় বোঝা গেল যে এখানে পুরুষের অপরাধ হবে, নারীর অপরাধ হবে না। আপনি আমি যে কোনো ব্যক্তি যদি কোনো করার ক্ষেত্রে যদি কি করা হয়, যৌনসঙ্গম করা হয়, আপনি যে লোকটির স্ত্রীর সাথে যৌনসঙ্গম করবেন, আপনি যে কোনো লোকের স্ত্রীর সাথে যৌনসঙ্গম করেন না কেন বা যৌন সহবাস করেন না কেন, সেক্ষেত্রে আপনার অপরাধ হবে, কিন্তু ওই ওই স্ত্রী লোকটির কি হবে না, অপরাধ হবে না। ধারা 497। এই অপরাধটা ব্যভিচার সংক্রান্ত অপরাধ। এই অপরাধটা কি সংক্রান্ত অপরাধ? ব্যভিচার সংক্রান্ত অপরাধ। তাহলে 493 ধারায় বলা হয়েছে, মোটামুটি বলা চলে যে প্রেমিক প্রেমিকার যে অপরাধ, অর্থাৎ তারা যদি নিজেদের ভিতরে যদি প্রতারণামূলক ভাবে নিজেদের ভিতরে যদি বিশ্বাস জন্মায় বা বিশ্বাস যদি ঘটায়, যে আমি তোমার স্বামী বা তুমি আমার স্ত্রী, এই বিশ্বাস জন্মিয়ে যদি কি করে একে অপরের সাথে যদি যৌনসঙ্গম করে বা যৌন সহবাস করে, তাহলে অপরাধটা হবে 493। আচ্ছা, 494 ধারায় বলা হয়েছে স্বামী স্ত্রী উভয়ই জীবিত আছে, জীবিত থাকা অবস্থায় যদি দুইজনের একজন যদি আহ বিয়ের বিয়ে যদি করে, বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে অপরাধ 94। আর ধারা 497 ব্যভিচার সংক্রান্ত অপরাধ। এখানে তিনজন ব্যক্তি থাকতে হবে, দুইজন পুরুষ একজন নারী, দুইজন পুরুষ একজন নারী। এক্ষেত্রে দুইজন পুরুষের ক্ষেত্রে একজন হবে অপরাধী ব্যক্তি, একজন হবে স্বামী, আর একজন হবে স্ত্রী লোক। স্ত্রী লোকটি অবশ্যই একজনের স্ত্রী হবে, সে সম্মতি, স্ত্রী লোকটির সম্মতি থাকবে, কিন্তু পুরুষ লোকটির সম্মতি থাকবে না। সেই ক্ষেত্রে পুরুষ লোকটির সম্মতি ব্যতীত বা সমর্থন ব্যতীত যদি কোনো ব্যক্তি ওই স্ত্রী লোকটির সাথে যৌন সঙ্গম করে, তাহলে সেই ক্ষেত্রে ওই লোকটি অবশ্যই অপরাধী হবে, কিন্তু নারী নারী বা স্ত্রী লোকটি কি হবে না, অপরাধী হবে না। ধারা 497। 493, 494, 497 ধারা বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? বোঝা গেছে স্যার, কিন্তু 497 মহিলা সম্মতি থাকবো আর বিবাহিত হইতে হবে, আর যদি এই সম্মতি না থাকে তাহলে কি স্যার নয়ের এক হইব নাকি? ধারা নয়, ধর্ষণ। এখন মনে করেন যে যে কোনো পুরুষ যে কোনো পুরুষ যদি অন্য কোনো নারীর সম্মতি সহকারে ওই স্ত্রী লোকটি বা নারীটি যদি কোনো একজন ব্যক্তির যদি বউ হয় বা স্ত্রী হয় বা অর্ধাঙ্গিনী হয়, এই অবস্থায় এখন দেখা যায় পরকীয়া করে। পরকীয়া কারা করে? হয় নারী করে, না হলে পুরুষ লোকটা করে। পুরুষটা যদি অবিবাহিত হয় আর নারীটি যদি বিবাহিত হয়, সেক্ষেত্রে কি করে? পরকীয়া। আর দুইজনেই যদি অবিবাহিত হয়, সেক্ষেত্রে কি মোটামুটি বলা চলে প্রেমিক আর প্রেমিকা। এটা তো পরকীয়া হয় না। ঠিক আছে, কথা বোঝা যায়? বোঝা যায় স্যার। যে নারী অবশ্যই বিবাহিত হতে হবে, নারীটি অবশ্যই বিবাহিত হবে, কারণ নারীর যে স্বামী থাকবে, সেই স্বামীর সম্মতি অথবা সমর্থন ব্যতীত যদি কোনো ব্যক্তি ওই নারীর সাথে যদি যৌন সঙ্গম করে বা যৌন সহবাস করে, যে ক্ষেত্রে নারীটির কি ছিল, সম্মতি ছিল বা সমর্থন ছিল, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যভিচার হবে। অর্থাৎ ব্যভিচারের আমি ইয়ার ভাষায় মনে করেন যে পরকীয়াও বলতে পারি, পরকীয়া। কথা বুঝতে পারছেন? ব্যভিচার। ব্যভিচার কি হতে পারে? ব্যভিচার হতে পারে, ব্যভিচার হবে। এক্ষেত্রে পুরুষ লোকটি অবশ্যই অপরাধী হবে, কিন্তু আইনে নারীর কোনো অপরাধের কথা এখানে বলা নাই। নারীর কোনো অপরাধ এখানে হবে না। ধারা 497। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি স্ত্রী, ওই ব্যক্তির কি সমর্থন থাকবে না অথবা সম্মতি থাকবে না, আর যে নারীটি থাকবে সে নারীর অবশ্যই সম্মতি থাকবে অথবা অবশ্যই সমর্থন থাকবে। সম্মতি অথবা সমর্থন ব্যতীত কি হবে না এখানে? ব্যভিচার হবে না। যদি সম্মতি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই ধর্ষণ হবে, সেক্ষেত্রে অবশ্যই ধর্ষণ হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 9-এর একে অপরাধ হবে। যদি ধর্ষণ করতে হয়, তাহলে একে, আর যদি ধর্ষণ করার চেষ্টা করে তাহলে ধারা 9-4 কতে, ধারা 9-4 ক না খ। ধর্ষণের যদি চেষ্টা করে ধারা 9-4 খতে অপরাধ হবে। কথা বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে স্যার। ধারা 497।
উদাহরণ, একটা উদাহরণ দেয় আপনাদের যে শীটটা দেওয়া আছে সেটা একটা উদাহরণ আছে, আপনাদের কাছে কি শীট আছে এখন? জি স্যার, আছে, সেটা আছে। লক্ষ্য করেন, সাগর লিটনের স্ত্রীর সাথে যৌন সহবাস করে বা যৌন সঙ্গম করে। কে করে? সাগর করে। তার সাথে করে, লিটনের বউয়ের সাথে করে বা লিটনের স্ত্রীর সাথে করে। এখানে লিটনের সম্মতি বা সমর্থন ছিল না, আসলে থাকার কথাও না। কোনো পুরুষই সম্মতি দেবে না বা সমর্থন দেবে না যে আমার স্ত্রীর সাথে তুমি যৌন সঙ্গম করো বা যৌন সহবাস করো। কিন্তু লিটনের স্ত্রীর যৌন সহবাসের সমর্থন ছিল, তাহলে সাগর ব্যভিচারের অপরাধে অপরাধী হবে। তাহলে সাগর কি হবে? ব্যভিচারের অপরাধে অপরাধী হবে, কারণ স্ত্রী লোকটির সমর্থন ছিল বা সম্মতি ছিল, কিন্তু স্বামীটির সমর্থন বা সম্মতি ছিল না। কিন্তু সাগর কি করছে? ওই স্ত্রী লোকটির সাথে যৌন সহবাস করছে বা যৌন সঙ্গম করছে, এক্ষেত্রে অবশ্যই সাগর ব্যভিচারের অপরাধে অপরাধী হবে। ধারা 497। ধারা 499। ধারা 499, মানহানি। মানহানি বলতে কি বোঝায়? মান সম্মানের যেটা হানি ঘটে, মান সম্মান, আপনার আমার যে মান সম্মান, এখন আমাদের বিশেষ করে যে পুলিশ যে বাহিনীটা আছে, এই যে বাহিনীর যে একটা মান সম্মান ছিল, এটা অনেকটাই কি হয়েছে, মান সম্মানটা অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। এই যে মান সম্মান ক্ষুণ্ণ হয়, এখন এটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হতে পারে, জনগণের বিশেষ হতে পারে, আপনার বিভিন্ন ধরনের ক্ষেত্রে কি হতে পারে, এটা মানহানি ঘটতে পারে। আগে আমরা একটু জানি, 499 ধারায় বলা আছে মানহানির কথা। আসলে মানহানি কি বা কি করলে মানহানি হবে বা মানহানি কাকে বলে? ধারা 499, যদি কোনো ব্যক্তি কথা, শব্দ, চিহ্ন বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে অপর কোনো ব্যক্তি সম্পর্কে নিন্দনীয় এবং যা দ্বারা সুনাম বা সম্মানের ক্ষতি করে, তাকে মানহানি বলে। এখন পেপার পত্রিকায় আমরা কি করতে পারি, তারপর ইলেকট্রনিক বিভিন্ন মাধ্যম আছে বা ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস আছে, ডিভাইসের মাধ্যমে বা আপনার বিভিন্ন সোশ্যাল যে সাইট গুলো আছে, ফেসবুক, ইউটিউব, তারপরে আপনার এক্স আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, এই সকল সাইটে যদি আমরা কি করি, লেখালেখির মাধ্যমে অর্থাৎ শব্দের মাধ্যমে লেখালেখির মাধ্যমে কোনো ব্যক্তির মানহানি ঘটাতে পারি, বা আপনার কোনো ব্যঙ্গচিত্রের মাধ্যমে, কোনো চিত্রের মাধ্যমে, কোনো মূর্তির মাধ্যমে, কোনো কল্পমূর্তির মাধ্যমে, কোনো চিহ্নের মাধ্যমে, কোনো দৃশ্যমান কোনো বস্তুর মাধ্যমে কি করতে পারি, আমরা কোনো ব্যক্তির মানহানি ঘটাইতে পারি। এখন এতে কুশপুত্তলিকা দাহ করা হয়, তারপরে ওয়ালে বিভিন্ন ধরনের আপনার চিত্র অঙ্কন করা হয়, এগুলোর মাধ্যমে কি করা যায়, মানহানি করা যায়। এগুলোর মাধ্যমে মানহানি করা যায়। তাহলে মানহানি কিভাবে কিভাবে করা যায়? কোনো শব্দের মাধ্যমে করা যায়, কোনো উচ্চারণের মাধ্যমে, কোনো বর্ণের মাধ্যমে, কোনো চিত্রের মাধ্যমে, কোনো কল্পমূর্তির মাধ্যমে, কোনো মূর্তির মাধ্যমে, অথবা কোনো দৃশ্যমান বস্তুর মাধ্যমে। অপর কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তি সম্পর্কে নিন্দনীয় এবং যা দ্বারা অপর কোনো ব্যক্তির সুনাম বা সম্মানের ক্ষতি হয়। কি হয়? সুনাম। আপনার যে একটা সুনাম আছে, আমার যে একটা সুনাম আছে, এই সুনাম বা সম্মানের যদি ক্ষতি করা হয় বা হানি করা হয়, তাহলে তাকে কি বলা হয়? মানহানি বলা হয়। ধারা 499। তাহলে মানহানি বলতে কি বোঝায়? মানহানি বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কথা দ্বারা, শব্দ দ্বারা, চিহ্ন দ্বারা বা দৃশ্যমান কল্পমূর্তির মাধ্যমে নিন্দনীয় অথবা যা দ্বারা অপর কোনো ব্যক্তির সুনাম বা মান সম্মানের হানি ঘটে বা হানি ঘটায়, তাহলে তাকে কি বলে? মানহানি বলে। ধারা 499। উদাহরণ, রহিমের স্বর্ণের আংটি কে চুরি করেছে তা সুজনকে জিজ্ঞাসা করা হয়। তার মানে রহিমের একটি স্বর্ণের আংটি চুরি হয়ে গেছে। এই চুরি হওয়া সম্পর্কে কে চুরি করেছে তার সুজনকে জিজ্ঞাসা করা হয়। কাকে? সুজনকে। আংটি হারাইছে কার? রহিমের। জিজ্ঞাসা করা হয় কাকে? সুজনকে। আরিফ ওই আংটি চুরি করেছে বলে বিশ্বাস করার উদ্দেশ্যে সুজন আরিফের প্রতি ইঙ্গিত প্রদান করে। অর্থাৎ রহিমের আংটি চুরি হয়েছে, সুজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই আংটি কে চুরি করেছে, তুমি জানো কিনা, বা তুমি যদি জানো একটু বলো। এখন সুজন বলতেছে এই আংটি আরিফ চুরি করেছে বা আরিফ চুরি করছে, এই বিষয়ে সে কি করতেছে? ইঙ্গিত প্রদান করতেছে। যে ব্যক্তি জিজ্ঞাসা করছে বা যে পুলিশ অফিসারই হোক বা যে কোনো ব্যক্তি হোক, সে কি করতেছে?
আরিফের দিকে আঙ্গুল তুলে বা আরিফের দিকে বলতেছে যে হ্যাঁ, আরিফ চুরি করেছে। এই যে আরিফকে চুরি করেছে, এখানে আরিফ ব্যতিক্রমের মধ্যে যদি না পড়ে, তাহলে আরিফের কি হবে? অবশ্যই মানহানি হবে। অর্থাৎ আরিফ যদি আসলে যদি চুরি করে না থাকে, তাহলে আরিফের কি হবে? অবশ্যই মানহানি হবে। কারণ আরিফের যদি শরীর তল্লাশি করা হয়, দেহ যদি তল্লাশি করা হয় জনসম্মুখে বা জনগণের মাঝে, বা কোনো অনুষ্ঠানে যদি হয় যে আংটি চুরি করা হয়েছে, আংটি হারিয়ে গেছে বা আংটি পাওয়া যাচ্ছে না, বিভিন্ন সিনেমার যে কল্প কাহিনীগুলো আছে, সিনেমার কাহিনী, আপনার কি হয়? আংটি পাওয়া যায় না, আপনার হার পাওয়া যায় না। হার যা থাকে কোথায়? নায়কের পকেটে, নায়কের পকেট থেকে যায় ভিলেনের পকেটে। এই যে কাজগুলো যে করা হয়, এখানে একজন যদি আরেকজনকে যদি ইঙ্গিত দেয় যে না, ওই আংটি চুরি করছে, তাহলে ওই ব্যক্তি যদি আসলে এই আংটি চুরি না করে থাকে, তাহলে তার কি হবে? তার মান সম্মানের হানি ঘটবে, বা তার সুনাম নষ্ট হবে, তার কি হবে? সম্মান নষ্ট হবে। এই যে সুনাম নষ্ট হবে বা সম্মান নষ্ট হবে বা নিন্দনীয় কোনো কিছু যে করা হবে, এটাই হবে কি? মানহানি ধারা 499। এখানে 499 ধারার কিছু ব্যতিক্রম আছে। কোন কোন ক্ষেত্রে মানহানি হবে না? কোন কোন ক্ষেত্রে মানহানি হবে না? হবে না। অপর কোনো ব্যক্তির সম্মানে হানি ঘটে বা মান সম্মান নষ্ট হয়, নষ্ট হওয়ার ক্ষেত্রেও কি হবে না? আপনার মানহানি সংক্রান্ত অপরাধ হবে না। ধারা 499। মানহানির অপরাধের ক্ষেত্রে মোট 10টি ব্যতিক্রমের কথা উল্লেখ করা আছে। অর্থাৎ 499 মানহানির যখন অপরাধ হবে, মানহানি সংক্রান্ত যদি কোনো ব্যক্তি মামলা করে বা মামলা দায়ের করতে চায়, সে মামলা দায়ের করার ক্ষেত্রে যদি এই 10টার ভিতরে যদি পড়ে, ব্যতিক্রমের ভিতরে যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে না? মানহানি হবে না, মানহানি সংক্রান্ত অপরাধ হবে না। 1 নাম্বার, জনমঙ্গলের জন্য সত্য দোষারোপ করা মানহানি নয়। অর্থাৎ জনগণের মঙ্গলের জন্য যদি সত্য বিষয়ে যদি দোষারোপ করা হয়, সেক্ষেত্রে কি হবে না? মানহানি হবে না। 2, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে অভিমত প্রকাশ করা মানহানি নয়। তাহলে কি বলা হয়েছে 2 নম্বরে? জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে, সরকারি কর্মচারীর যে আচরণ জনগণের প্রতি হওয়ার কথা, সেই আচরণ সম্পর্কে যদি কি করা হয়, কোনো অভিমত প্রকাশ করা হয়, সেটা কি হবে না? মানহানি হবে না। অর্থাৎ আপনার আমার, আপনি আমি সরকারি কর্মচারী, জনগণের সাথে আমাদের সুন্দর একটা আচরণ হওয়ার কথা। আচরণটা যদি সুন্দর না হয়, সেই বিষয়ে যদি কোনো ব্যক্তি কি করে, আপনার কোনো অভিমত প্রকাশ করে যে ওই পুলিশ অফিসারের আচার আচরণ ভালো না, এটা কোনো মানহানি হবে না। অর্থাৎ জনগণের প্রতি কি আপনার দায়বদ্ধতা আছে? আপনি সরকারি কর্মচারী, জনগণের প্রতি আপনার দায়বদ্ধতা আছে, আপনার আচরণটা ভালো হওয়ার কথা, জনগণকে আপনার সেবা দেওয়ার কথা। আপনার প্রাপ্য সেবা যদি সে না পায়, অথবা আপনার যদি কোনো কিছুতে যদি সে যদি কষ্ট পায়, সেই বিষয়ে যদি সে কি করে, কোনো দোষারোপ সমালোচনা করে, করে। কোনো অভিমত যদি প্রকাশ করে, তাহলে সেটা কি হবে না? অবশ্যই মানহানি মান। হবে না। ধারা 499, 2 নম্বর ব্যতিক্রম। 3 নম্বর ব্যতিক্রম, যে কোনো জনসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে অভিমত প্রকাশ করা মানহানি নয়। জনসমস্যা বলতে কি বোঝায়? আপনার আমার প্রত্যেকটা ব্যক্তিরই যদি সমস্যা হয়, এমন একটা সমস্যা দাঁড়াইছে যে সমস্যাটা জনগণের সমস্যা বা জনসাধারণের সমস্যা, সেই সমস্যা যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তি যদি করেন, বা কোনো ব্যক্তির আচরণের মাধ্যমে যদি সেই সমস্যাটার যদি সৃষ্টি হয়, সেই বিষয়ে যদি আপনি আমি কোনো ব্যক্তি যদি কোনো অভিমত প্রকাশ করি বা কোনো কিছু যদি বলি, সেটাও কি হবে না? মানহানি হবে না। 3 নম্বর বিষয়। তাহলে 1 নম্বর বিষয়, জনগণের কল্যাণে, জনমঙ্গলের জন্য সত্য দোষারোপ করা কি হবে না? মানহানি হবে না। দ্বিতীয় বিষয়, সরকারি কর্মচারীর বিষয়ে কোনো অভিমত প্রকাশ করা কি হবে না? মানহানি হবে না। অর্থাৎ জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে, সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে কি হবে না? কোনো অভিমত প্রকাশ করা হলেও সেটা মানহানি হবে না। 3 নম্বর বিষয়টা বলা আছে, জনগণের যদি সমস্যা হয় বা জনসাধারণের যদি সমস্যা হয় কোনো ব্যক্তির আচরণের মাধ্যমে, সে আচরণ সম্পর্কে যদি আপনার কোনো অভিমত প্রকাশ করা হয়, কোনো কিছু বলা হয়, কোনো কিছু প্রকাশ করা হয়, তাহলে সেটাও কি হবে না? অপরাধ হবে না, মানহানি হবে না। ধারা 499। 4 নম্বর বিষয়, আদালতের কার্যবিবরণীর রিপোর্ট প্রকাশ মানহানি নয়। অর্থাৎ আদালত যে কার্যক্রম পালন করে, সে কার্যক্রমের রিপোর্ট যদি প্রকাশ হয়, সেটা কি হবে না? মানহানি হবে না। তবে কিছু কিছু বিষয়টা
কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো অবশ্যই মেনে চলা দরকার। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 14 ধারা, 14 ধারায় কি বলা আছে? আদালতের কার্যক্রমের ক্ষেত্রে নারী এবং শিশু সংক্রান্ত যে অপরাধগুলো হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই সংক্রান্ত অপরাধগুলোর ক্ষেত্রে নারী অথবা শিশুর কি করা যাবে না, নির্যাতিতা নারী অথবা শিশুর কি হবে না, পরিচয় প্রকাশ করা যাবে না। এখানে বিধিনিষেধ করা আছে। কিন্তু আদালত যদি কি করে, আদালত যদি আপনার বলে যে কোনো সমস্যা নাই, প্রকাশ করা যাবে, তাহলে সেক্ষেত্রে কি করতে পারবে, প্রকাশ করতে পারবে। এইখানে বলা আছে আদালতের কার্যবিবরণীর রিপোর্ট প্রকাশ মানহানি নয়। 4 নাম্বার বিষয়, 4 নাম্বার ব্যতিক্রম। 5 নাম্বার, আদালতের সিদ্ধান্তকৃত মামলার দোষ গুণ বা সাক্ষী ও অন্যান্য ব্যক্তির আচরণ সম্পর্কে অভিমত প্রকাশ মানহানি নয়। অর্থাৎ আদালতে যখন মামলার কার্যক্রম চলে, মামলার কার্যক্রম সংক্রান্ত যে সকল ব্যক্তি সেখানে উপস্থিত থাকেন, বা যে সকল ব্যক্তি সেখানে উপস্থিত থেকে কি করে, সাক্ষী দেয়, মামলার শুনানি হয়, মামলার দোষ ত্রুটি ধরা হয়, এই সকল বিষয়ে যদি কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তির প্রতি কোনো অভিমত, যদি কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে কোনো অভিমত প্রকাশ করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, মানহানি হবে না। ধারা 499, 5 নাম্বার ব্যতিক্রম। ব্যতিক্রম। 6 নাম্বার ব্যতিক্রম, গণ অনুষ্ঠানের গুণাবলী সম্পর্কে অভিমত প্রকাশ মানহানি নয়। গণ অনুষ্ঠান বলতে কি বোঝায়? গণ অনুষ্ঠান, গণ অনুষ্ঠান বলতে অনেক মানুষের অনুষ্ঠান, অনেক মানুষের অনুষ্ঠানের গুণাবলী সম্পর্কে কোনো না কোনো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে। যখন বেশি বেশি মানুষের কোনো একটা অনুষ্ঠান হবে, সেখানে ছোটখাটো অনেক ধরনের ভুল হতে পারে। সেই ভুল সম্পর্কে যদি কোনো ব্যক্তি অভিমত প্রকাশ করে, সেটাও কি হবে না, মানহানি হবে না। 6 নাম্বার ব্যতিক্রম। 7 নাম্বার ব্যতিক্রম, অন্য কোনো ব্যক্তির প্রতি কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক ভর্ৎসনা করা মানহানি নয়। 7 নাম্বার ব্যতিক্রম, কর্তৃত্ব সম্পন্ন, কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির প্রতি, পিতা বা মাতার, পিতা বা মাতার প্রতি, স্বামী বা স্ত্রীর প্রতি, পিতা মাতার প্রতি, পিতা মাতা আপনার কর্তৃত্ব সম্পন্ন, আপনার বিষয়ে যদি কোনো কিছু বলে, তাহলে সেই পিতা মাতার কি হবে না, মানহানি হবে না। অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রেও কি হবে না, এখানে মানহানি হবে না। অষ্টম, কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নিকট সৎবিশ্বাসে অভিযুক্ত করণ, অর্থাৎ কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নিকট সৎবিশ্বাসে অভিযুক্ত করা মানহানি নয়। 8 নাম্বার বিষয়, যদি 8 নম্বরের উদাহরণ, যদি ক সৎবিশ্বাসে জ কে ম্যাজিস্ট্রেটের সম্মুখে অভিযুক্ত করে, যদি ক সৎবিশ্বাসে ভৃত্য জ এর আচরণ সম্বন্ধে জ এর মনিবের নিকট অভিযোগ করে, ক সৎবিশ্বাসে ছেলে জ সম্পর্কে জ এর পিতার নিকট অভিযোগ করে, তাহলে ক এই ব্যতিক্রমের আওতাধীন হবে। ঝামেলা। 9 নাম্বার ব্যতিক্রম, ব্যতিক্রম নাম্বার 9, কোন ব্যক্তি কর্তৃক তার বা অন্য কারো স্বার্থ রক্ষার্থে সৎবিশ্বাসে দোষারোপ করা মানহানি নয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজের অথবা অন্য কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার্থে যদি, অর্থাৎ স্বার্থ রক্ষা করার জন্য যদি অন্য অপর কোনো ব্যক্তিকে যদি দোষারোপ করে, তাহলে সেটা কি হবে না, অবশ্যই মানহানি হবে না। কারণ এখানে স্বার্থ নিহিত আছে। কি জন্য স্বার্থ নিহিত আছে? নিজের স্বার্থ নিহিত আছে, অথবা অপর কোনো ব্যক্তির যদি কোনো বিষয়ের প্রতি কি থাকে, স্বার্থ থাকে, সে স্বার্থ রক্ষা করার জন্য যদি কি করা হয়, অপর কোনো ব্যক্তিকে দোষারোপ করা হয়, তাহলে সেটা কি হবে না, মানহানি হবে না। কারণ সেখানে আমার স্বার্থ আছে। আমি আমার স্বার্থ হাসিল করার জন্য অপর কোনো ব্যক্তিকে যদি দোষারোপ করি, তাহলে সেটা কি হবে না, মানহানি হবে না। 9 নাম্বার ব্যতিক্রম। ব্যতিক্রম নাম্বার 10, সতর্ককৃত গণকল্যাণার্থে সতর্কতা মানহানি নয়। অর্থাৎ জনগণের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য সতর্কতা যদি করা হয়, সেক্ষেত্রে কি হবে না, মানহানি হবে না। কত ধারায়? ধারা 499। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আমরা একটু দেখি। দোকানদার ক তার ব্যবসায় পরিচালক খ কে বলল, জ নগদ টাকা না দিলে তার নিকট কিছুই বিক্রয় করিও না। কে বললো? ক বললো কাকে? খকে। ক খকে বললো যে জ যদি নগদ টাকা না দেয়, তার কাছে কোনো কিছু বিক্রয় করার দরকার নাই, কারণ তার সততা সম্বন্ধে আমার কোনো অভিমত নাই, তার সততা সম্পর্কে আমার কোনো অভিমত নাই। ক যদি তার নিজের স্বার্থ রক্ষার্থে জয়ের ব্যাপারে সদ্বিশ্বাসে অভিযোগ করে থাকে, তাহলে এখানে কি হবে না, কর অপরাধ হবে না। বোঝা গেল? তাহলে এখানে কর হবে না, কি হবে না, কর অপরাধ হবে না। কারণ কর এখানে স্বার্থ আছে। আমি কি করব, আমি একটা দোকানের মালিক, আমার কর্মচারী আছে, আমি কর্মচারীকে বললাম যে তুমি অমুকের কাছে টাকা ছাড়া কোনো মালামাল দিও না, কারণ তার চরিত্র সম্পর্কে আমার কিছু জানা নাই বা কোনো কিছু বোঝারও নাই।
সে টাকা দেবে, টাকা দিলে মাল দিবা, না দিলে দিবা না। এই যে অভিমতটা যে সে প্রকাশ করলো, এই প্রকাশের ক্ষেত্রে কি হবে না, এখানে কয়ের কোনো অপরাধ হবে না। ধারা 499 10 নাম্বার ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম নাম্বার 1, জনকল্যাণের ক্ষেত্রে। জনকল্যাণের ক্ষেত্রে জনমঙ্গলের প্রয়োজনে যদি সত্য দোষারোপ করা হয়, সত্য বিষয় নিয়ে যদি কি করা হয়, দোষারোপ করা হয়, সেই বিষয়ে কি হবে না, অপরাধ হবে না। যেখানে জনগণের কল্যাণ হবে, জনগণের মঙ্গল হবে, জনমঙ্গলে যদি সত্য দোষারোপ করা হয়, সেটা কি হবে না, আপনার মানহানি হবে না। দ্বিতীয় বিষয়টি হলো, সরকারি কর্মচারীর যে আচরণ সম্পর্কে যদি কি করা হয়, কোনো অভিমত প্রকাশ করা হয়, সেটাও কি হবে না, অপরাধ হবে না। যে কোনো গণসমস্যা, যে কোনো গণসমস্যা বা জনসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে কোনো অভিমত প্রকাশ করা হলে, সেটাও কি হবে না, কোনো অপরাধ হবে না। এখানে উদাহরণ দেওয়া আছে, কোনো বিশেষ ব্যক্তিকে প্রার্থীকে ভোট দান করা বা তার পক্ষে ভোট প্রার্থনা করিবার ব্যাপারে জয়ের আচরণ সম্পর্কে সৎবিশ্বাসে যে কোনো অভিমত প্রকাশ করলে তা মানহানি বলিয়া গণ্য হবে না। এখানে ভোট সংক্রান্তই বলা আছে। এখানে ভোট ভোট সংক্রান্ত বলা আছে। এখন ভোটাভুটি যখন চলে, একজন আর একজনকে যে দোষারোপ করা হয়, এই দোষারোপ সংক্রান্ত যদি কোনো অভিমত প্রকাশ করা হয়, সেটা কি হবে না, অপরাধ হবে না বা মানহানি হবে না। ধারা 499 3 নাম্বার ব্যতিক্রম। ব্যতিক্রম নাম্বার 4, ব্যতিক্রম গুলা কি বোঝা যায় যে কোন কোন ক্ষেত্রে মানহানি হবে না, কোন কোন ক্ষেত্রে মানহানি হবে না, বোঝা যায়? হবে না, বোঝা যায় স্যার। 1 নাম্বার, জনগণের মঙ্গলের জন্য। জনগণের মঙ্গলের জন্য যদি সত্য দোষারোপ করা হয়, আপনি দোষ দিতেছেন ঠিক আছে, যিনি দোষটা যদি সত্য হয়, যে ও কোনো দোষ করছে, সত্য হয়, তাহলে কি হবে, কোনো মানহানি হবে না। আর যদি আপনি দোষারোপ করতেছেন ঠিক আছে, সে দোষারোপটা ওই ব্যক্তি করেই নাই, সেক্ষেত্রে কি হবে, তার মানহানি হবে। মানহানি হবে। আর মানে আপনার জনগণের জন্য যদি সত্য দোষারোপ হয়, জনমঙ্গলের জন্য মানে জনগণের মঙ্গলের জন্য যদি সত্য দোষারোপ করা হয়, সেটা কি হবে না, মানহানি হবে না। 2 নম্বরে বলা হয়েছে, আপনি সরকারি কর্মচারী, জনগণের প্রতি আপনার যে আচরণটা হওয়ার কথা, সেই আচরণ সম্পর্কে যদি জনগণ কোনো অভিমত প্রকাশ করে, সেটাও কি হবে না, মানহানি মানহানি হবে। হবে না। কোনো ব্যক্তি বিশেষ যদি জনগণের কল্যাণার্থে কোনো ব্যক্তি বিশেষের আচরণের প্রতি যদি কোনো অভিমত প্রকাশ করা হয়, ভোটাভুটির ক্ষেত্রে একজন ভোটার বা একজন, মনে করেন যে একজন এমপি আর একজন এমপি কে দোষারোপ করতেছে, একজন ভোটার অন্য একজন এমপি কে দোষারোপ করতেছে, এই যে অভিমত প্রকাশ করতেছে, এই অভিমত প্রকাশ কি হবে না, আপনার অপরাধ হবে না। যখন জনগণের কল্যাণার্থে বা জনগণের মঙ্গলার্থে বা জনগণের স্বার্থে যখন এই দোষারোপ গুলা করা হবে, সেক্ষেত্রে কি হবে না, আপনার অপরাধ হবে না। 4 নাম্বার বিষয়, আদালতের কার্যবিধির যে রিপোর্ট, সেই রিপোর্ট কি হবে না, আপনার অপরাধ, এই রিপোর্ট কি প্রকাশ করা বা ফলাফল প্রকাশ করা কি হবে না, অপরাধ হবে না। ধারা 499। 5 নাম্বার বিষয়ে বলা হয়েছে, আদালতের সিদ্ধান্তকৃত মামলার দোষ গুণ বা সাক্ষী অথবা অন্যান্য ব্যক্তির আচরণ সম্পর্কে যদি কোনো অভিমত প্রকাশ করা হয়, সেক্ষেত্রেও কি হবে না, অপরাধ হবে না। মনে করেন ক বলে, আমি মনে করি উক্ত মোকদ্দমায় জয়ের সাক্ষ্য এইরূপ স্ববিরোধী যে নিশ্চয়ই সে বোকা নয়তো অসৎ। অর্থাৎ কোনো একজন ব্যক্তি আদালতে কি করছে, সাক্ষ্য প্রদান করছে, সেই সাক্ষ্যের বিষয়ে অপর একজন ব্যক্তি বলতেছে, হয় সে বোকা লোক, না হলে সে অসৎ লোক। এই যে অভিমতটা প্রকাশ করে, এই অভিমত যদি আদালতে যদি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হবে না বা হানি হবে না। ধারা 499। 6 নম্বর ব্যতিক্রম, গণ অনুষ্ঠানের গুণাবলী। গণ অনুষ্ঠানের গুণাবলী কি হবে না, এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি কোনো মতামত দেয় বা কোনো ব্যক্তি যদি কোনো অভিমত প্রকাশ করে, সেক্ষেত্রে কি হবে না, মানহানি হবে না। গণ অনুষ্ঠানের গুণাবলী সংক্রান্ত একটা উদাহরণ আছে। জ কর্তৃক প্রকাশিত কোন পুস্তক সম্বন্ধে ক বলে, মানে জ নামক একজন ব্যক্তি
জ নামক একজন ব্যক্তি একটি বই প্রকাশ করছে, সেই বই প্রকাশ সম্পর্কে কি একজন ব্যক্তি অভিমত প্রকাশ করছে বা একজন ব্যক্তি বলতেছে যে জয়ের পুস্তক নির্বুদ্ধিতামূলক, অবশ্যই একজন দুর্বল প্রকৃতির লোক, জয়ের পুস্তক অশ্লীল, নিশ্চয়ই একজন অপবিত্র প্রকৃতির লোক। যদি সে ইহা সদ্বিশ্বাসে বলিয়া থাকে তাহলে অত্র ব্যতিক্রমের আবশ্যক হবে, যেহেতু সে যে অভিমত প্রকাশ করে তার এর চরিত্রের ততটুকু সম্পর্কিত যতটুকু এর পুস্তকে প্রকাশ পায়, তার অধিক নয়। অর্থাৎ নামক একজন ব্যক্তি নামক একজন ব্যক্তি বই প্রকাশ করছে, তার বই সম্পর্কে সে অভিমত প্রকাশ করতেছে। এখন যখন একটা বই প্রকাশ করা হয়, আমাদের তো বিভিন্ন স্যারেদের লেখার কি বই আছে, এই বইগুলা যখন প্রকাশ করে, প্রকাশ করার পর আমাদের অনেক পুলিশ সদস্যদের কাছে এই বইগুলা চলে যায়। চলে যাওয়ার পরে এক একজন এক একটা বিষয় কি করতে পারে, অভিমত প্রকাশ করতে পারে, এক একটা বিষয় কি করতে পারে, এগুলো আলোচনা পর্যালোচনা করতে পারে, বলতে পারে। এগুলা কি বলতে পারে, এগুলা বলার ক্ষেত্রে এখন যদি একজন যদি বলে যে অমুক স্যারের বইটা ভালো না, সে ভালো লেখে নাই, এই যে ভালো লেখে নাই, ভালো বলে নাই, এই যে এই বিষয়গুলো যে অভিমত করলো যে না এগুলো তো নির্বুদ্ধিতার মতো কাজ করা হয়েছে, বোকার মতো কাজ করা হয়েছে, এই জায়গায় এরকম দিলে ভালো হইতো, এই যে অভিমত গুলো যে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ কোন অনুষ্ঠানের যে গুণাবলী, এখানে যে গণ অনুষ্ঠানের সম্পর্কে যে গুণাবলী সম্পর্কে যে অভিমত প্রকাশ করা হইতেছে, এই অভিমত গুলো কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। 6 নম্বর ব্যতিক্রম। ব্যতিক্রম নাম্বার 7, অন্য কোনো ব্যক্তির প্রতি কর্তৃত্ব সম্পন্ন, অন্য কোনো ব্যক্তির প্রতি কর্তৃত্ব সম্পন্ন হয়ে যদি কি করা হয়, কোনো ব্যক্তিকে ভর্ৎসনা করা হয়, তাহলে তা কি হবে না, মানহানি করা হবে না। এখন বাপে যদি আমাকে, আমার বাপে বা আমার চাচায়, আমার দাদাই যদি আমাকে যদি ভর্ৎসনা করে, মানে আপনার বিভিন্ন ধরনের যদি মানহানিকর যদি কথা বলে, সেক্ষেত্রে কি হবে না, অবশ্যই মানহানি হবে না। 7 নম্বর ব্যতিক্রম। 8 নম্বর ব্যতিক্রম, কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নিকট সৎবিশ্বাসে অভিযুক্ত করা মানহানি নয়। কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নিকট, অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি আপনার বাপের কাছে যদি কোনো অভিযোগ করে, কার বিরুদ্ধে, মনে করেন এনামুল ভাইয়ের বিরুদ্ধে আমি একটা অভিযোগ করব, কার কাছে, আপনার বাপের, এনামুল ভাইয়ের বাপের কাছে, যে আপনার ছেলে ভালো না, আপনার ছেলে এই করে, আপনার ছেলে সেই করে, এক্ষেত্রে কি হবে না, আপনার মানহানি হবে না। ধারা 499। ধারা 499 9 নম্বর ব্যতিক্রম, কোন ব্যক্তি কর্তৃক তার বা অন্য কারো স্বার্থ রক্ষার্থে সদ্বিশ্বাসে দোষারোপ করা কি হবে না, মানহানি হবে না। কোন ব্যক্তি কর্তৃক, মানে এখানে যে দোকানদারের যে উদাহরণটা দিলাম, দোকানদার যদি বলে যে আমার অনুমতি ছাড়া কোনো প্রকার বাকি বিক্রি করবে না, বা আমার অনুমতি ছাড়া কি করবে না, রহিমের কাছে, করিমের কাছে, যদুর কাছে, মধুর কাছে টাকা ছাড়া কি করবে না, বিক্রি করবে না, টাকা দেবে, মালামাল দিবা, না হলে মালামাল দিবা না, কারণ তার চরিত্র সম্পর্কে আমার অবগত নাই, তার চরিত্র সম্পর্কে আমি জানি না, বা আমার কোনো অভিমত নাই। এখানে এই যে বলা যে হলো যে মালামাল দিবা না, বা মালামাল দিতে নিষেধ করা হলো, বা তার চরিত্র সম্পর্কে যদি দুইটা কথা বলা হলো, এখানে কি হবে না, মানহানি হবে না। কারণ আমার যে দোকান আছে বা আমার যে মালামাল আছে, এখানে আমার স্বার্থ আছে, আমি এটা বিক্রয় করি আমার স্বার্থে, আমার লাভের স্বার্থে। এখন একজন আমি বিক্রি করে দিলাম, মালামাল নিয়ে চলে গেল, তারা দেখা সাক্ষাৎ পাইলাম না, সেক্ষেত্রে কি হবে, আমার ক্ষতি হবে। আমার স্বার্থ রক্ষার্থে বা জনগণের স্বার্থ রক্ষার্থে যদি কোনো জনগণের স্বার্থ রক্ষার্থে বা নিজের স্বার্থ রক্ষার্থে যদি কোনো অভিমত প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কি হবে না, কোনো মানহানি হবে না। ধারা 499 9 নম্বর ব্যতিক্রম। 10 নম্বর ব্যতিক্রম, গণকল্যাণার্থে সতর্কতা মানহানি নয়। গণকল্যাণার্থে সতর্কতা মানহানি নয়, 10 নম্বর ব্যতিক্রম। তাহলে আপনার যদি কখনো এমসিকিউ হয় যে 499 ধারা মানহানির ক্ষেত্রে ব্যতিক্রম সংখ্যা কয়টি, 5টি, 8টি, 10টি, 12টি, তাহলে অবশ্যই কয়টি হবে, 10টি। ব্যতিক্রম 10টি। 10টির ভিতরে আপনার বেশিরভাগই বলা আছে জনগণের স্বার্থে, জনগণের কল্যাণার্থে, জনগণের মঙ্গলার্থে। আর সরকারি কর্মচারীর বিষয়ে একটা কথা বলা আছে 2 নম্বর। 2 নম্বরে বলা আছে জনগণের কল্যাণার্থে সরকারি কর্মচারীর যে আচরণ হওয়ার কথা, সেই আচরণ সম্পর্কে যদি কি করা হয়, অভিমত যদি প্রকাশ করা হয়, তাহলে সেটা মানহানি হবে না। ধারা 499 2 নম্বর ব্যতিক্রম। কত নম্বর ব্যতিক্রম, 2 নম্বর ব্যতিক্রম। মোট কথা, মানহানি বলতে কোনো ব্যক্তির মান সম্মানে হানি ঘটানো, মান সম্মান নষ্ট করা বা সম্মান নষ্ট করা, এটাই হলো মানহানি। ধারা 499। শাস্তি 500, ধারা 500। তাহলে 493 থেকে 500 ধারা পর্যন্ত
মানহানির শাস্তি 493 থেকে 500 ধারা পর্যন্ত। বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বোঝা গেছে। ভাই। ব্যতিক্রম গুলা একটু দেখবেন, যদিও ব্যতিক্রম নেওয়ার প্রয়োজন না, মানহানি থেকে প্রশ্নই হয় না। তারপর ব্যতিক্রম গুলো একটু জানা রাখলাম যে কোন কোন ক্ষেত্রে মানহানি হবে না। টোটাল কথা, জনগণের স্বার্থে, জনগণের মঙ্গলার্থে যদি কোনো অভিমত প্রকাশ করা হয়, কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে কি হবে না? মানহানি হবে না, মোটামুটি এই জিনিসটাই। আর সরকারি কর্মচারী, এখানে 2 নম্বর যে ব্যতিক্রমটা আছে, সরকারি কর্মচারী আছে, যদি কোনো ব্যক্তি কি করে, কোনো অভিমত প্রকাশ করে, সেটাও কি হবে না? মানহানি হবে না। মানহানি হবে না। নাম্বার ব্যতিক্রম। ঠিক আছে, একটু দেখবেন ধারা 493 থেকে ধারা 500 পর্যন্ত। ধারা কত? 500 পর্যন্ত। এরপরে আর 5-6টা ধারা আছে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 7টা ধারা আছে। এই 7টা ধারা ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে দণ্ডবিধি শেষ করে দেবো। কথা বুঝতে পারছেন? জি স্যার, বোঝা গেছে। ক্লাসে ইনশাল্লাহ দণ্ডবিধি শেষ করে দেবো, দণ্ডবিধি আর রাখবো না। দণ্ডবিধি শেষ হলে ইনশাল্লাহ সাক্ষ্য আইনটা ধরবো। সাক্ষ্য আইন, দণ্ডবিধি যে পড়া হয়েছে এই মোটামুটি 500 পর্যন্ত, এর ভিতরে কোনো ধারায় বুঝতে কোনো সমস্যা আছে? কোথাও কোনো ঝামেলা হয়? জানানো হলে জানাবো না স্যার, সমস্যা নাই। যদি কোনো ধারায় যদি কোনো ঝামেলা হয়, যদি ঝামেলা বুঝতে পারেন, অবশ্যই টুকায় রেখে দেবেন, পরবর্তীতে আলোচনা করা হবে, কোনো ঝামেলা নেই, সমস্যা নেই। তাহলে আগামীকালকে ক্লাস 9:30, রাত্র 9:30, যেহেতু রমজানের দিন, অবশ্যই 9:30তে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো এখানে ইনশাল্লাহ শেষ। তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।